সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আজকের ভিডিওর শুরুতেই থাকবে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং এরপরে আপনাদের কিছু জরুরি প্রশ্নের উত্তর, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে যুদ্ধ যদি লেগেই যায়, আল্লাহ না করুক, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কেমন হবে। প্রথমেই যুদ্ধ প্রস্তুতি। আমেরিকা মধ্যপ্রাচ্য অভিমুখে তার সেনা সমাবেশ এবং সমরাস্ত্রের প্রেরণ অব্যাহত রেখেছে। সেই ইউএসএস জেরাল্ড ফোর্ড, যেটি জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেছিল, সেটি ভূমধ্য সাগর ধরে আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আরও বেশ কিছু দূর এগিয়ে এসেছে। আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্দান, এমনকি সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আমেরিকার যে সামরিক পরিবহন বিমান, এগুলোর আনাগোনা বেড়ে যাচ্ছে এবং যুদ্ধ বিমানের পরিমাণও এসব দেশে বেড়ে যাচ্ছে। আর আজকের সর্বশেষ খবর হচ্ছে যে কাতার এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলো থেকে কয়েকশো সেনা সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ ঘাঁটি থেকে সরিয়ে হয়তো এমন কোনো জায়গায় নেওয়া হয়েছে যেখানে ডাইরেক্ট ইরানের পক্ষ থেকে হামলা হলে এসব সেনা ক্ষতিগ্রস্ত যাতে না হয়। আপনারা জানেন যে কাতারের আল উদাইদ যে সেনা ঘাঁটি, এই ঘাঁটিতে অন্তত 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং এখানে ইরান গত বছরের 12 দিনের যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আমেরিকা দাবি করেছিল যে 13টি ক্ষেপণাস্ত্র ইরান নিক্ষেপ করেছিল, তার 12টি আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি ওই ঘাঁটির ফাঁকা জায়গায় করেছে। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় সবগুলো ক্ষেপণাস্ত্র ওখানে আঘাত এনেছে এবং আল উদাইদ সামরিক ঘাঁটির বড় রকমের ক্ষতি হয়েছে। কোন পক্ষের দাবি সঠিক সেটির কোনো সচিত্র বিবরণ কখনোই গণমাধ্যমে আসেনি। যাই হোক, সেই আল উদাইদ থেকে কয়েকশো সেনা সরিয়ে নেওয়ার খবর এসেছে পশ্চিমা মিডিয়ায়। এবং বাহরাইনের যে সর্ববৃহৎ ঘাঁটি, বাহরাইনে আপনারা জানেন যে আমেরিকার 5ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে বাহরাইনে। সে বাহরাইনের ঘাঁটি থেকেও, মানে মূল ঘাঁটিগুলো থেকে আমেরিকান সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে সেনা সরিয়ে নেওয়া, এখান থেকে বোঝা যায় যে একটা হামলার প্রস্তুতি। এই প্রস্তুতি কিন্তু 1 মাস আগেও নেওয়া হয়েছিল, যখন আমেরিকা একেবারে চূড়ান্ত হামলা করে বসবে বলে মনে হচ্ছিল এবং সবাই সময় গুনছিল, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল যে যুদ্ধ হয়তো শুরু হয়ে যাবে, কিন্তু সেই ঘটনা ঘটেনি। আবার এখন যখন তারা সেনা সরিয়ে নিচ্ছে, তখন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই 10 দিনের যে আলটিমেটাম, সেই আলটিমেটাম ক্রমেই ঘনিয়ে আসছে। অর্থাৎ 10 দিনের মধ্যে 3 দিন পেরিয়ে গেছে, দুঃখিত, আর 7 দিন বাকি আছে। 7 দিন মানে হচ্ছে আগামী শনিবার বা শুক্রবার বা শনিবার। তো আপনারা জানেন যে আমেরিকা সাধারণত হামলা করলে শনিবার এবং রবিবারকে সামনে রেখে হামলা করে। এই 2 দিন পশ্চিমা দেশগুলোতে ছুটি থাকে হামলার কারণে, যাতে তাদের পুঁজিবাজারে এবং তাদের আর্থিক মার্কেটে যেন কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে, সেই জন্যে শনিবারকে তারা বেছে নেয়। তো আজ আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, এখন রোববার, এই সপ্তাহের হামলার আশঙ্কা নেই। আগামী শনিবার যখন আসবে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই 10 দিনের আলটিমেটাম শেষ হয়ে যাবে। তো তখন কিছু একটা হয়ে যেতে পারে। কি হতে পারে সেটি নির্ভর করবে আগামী কয়েকদিন কিভাবে অতিবাহিত হয় এবং দুই পক্ষের প্রস্তুতি কেমন হয়, পরমাণু আলোচনায় কতটুকু অগ্রগতি হয়, আবার পরমাণু আলোচনার তারিখ পড়ে কিনা, এবং এর মধ্যে দুই পক্ষের কর্মকর্তারা কি ধরনের বাণী বক্তব্য দেন, সেগুলোর উপরে নির্ভর করবে। আমি আমার ভিডিওতে কিন্তু অতিরঞ্জিত খবর এবং যেসব গুজব ছড়িয়ে দেয়া হয় বাজারে, সেই গুজব নিয়ে আলোচনা করি না। কারণ গুজব নিয়ে আলোচনা করতে গেলে অনেক কথা বলা যাবে। যেমন ইরান, আমি যদি বলি যে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, আমি ইরানে ছিলাম, ইরানে থেকেছি, ইরানে আমার গোপন সূত্র আছে, আমি জানি যে পরমাণু বোমা তৈরি হয়ে গেছে। তো এই কথা বললে তো অনেকেই বিশ্বাস করবে, কিন্তু যেহেতু ঘটনাটি সত্যি নয়, সেহেতু এই ধরনের খবর
শুধু শুধু বলে দর্শক আকৃষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারপরে আরো এই ধরনের বিভিন্ন খবর দেয়া যায়, যেমন অনেকে বলে যে ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে, ওই সাইবেরিয়ায় গিয়ে পড়েছে। এই ধরনের কোনো খবর আন্তর্জাতিক মিডিয়ায় আসেনি এবং ইরান নিজেও দাবি করেনি। ফলে এই ধরনের খবর সাধারণভাবে আমি আমার ভিডিওতে দেই না। এবারে প্রশ্ন আসে, আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে ইরান পরমাণু বোমা তৈরি করেনি। তো আমাদের একজন দর্শক, অন্তত একজন বা দুইজন, তিনি বলেছেন যে আপনি কিভাবে জানলেন যে বোমা তৈরি করেনি? দেখুন, ইরানের সুপ্রিম লিডার যিনি আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি একজন ধর্মীয় নেতাও বটে, তিনি ফতোয়া দিয়েছেন। এই ফতোয়াটি সোজা ব্যাপার নয়, এটি মানে একজন সুন্নি ওয়ার্ল্ডের, আমাদের দেশের মতো ওয়ার্ল্ডের একজন সাধারণ আলেম বা বড় ধরনের আলেমের ফতোয়ার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ইরানে শিয়া মাযহাব প্রতিষ্ঠিত, সেখানকার সাধারণ মানুষ প্রত্যেকেই কোনো না কোনো আলেমের অনুসারী। আলেম মানে হচ্ছে একজন যোগ্য আলেম, বেলায়েতে ফকিহ বলে। ওনারা হচ্ছেন একজন আয়াতুল্লাহ, মার্জায়ে তাকলিদ, এই আয়াতুল্লাহর অনুসারী তারা। অর্থাৎ পীর মুরিদের যে সিস্টেম আমাদের দেশের অনেকে পালন করেন, সেরকম একটা সিস্টেম হচ্ছে এই আয়াতুল্লাহ সাধারণ মুসল্লিদের মধ্যে ইরানে। প্রত্যেক শিয়া মুসলমান তার কোনো না কোনো মার্জায়ে তাকলিদ আছে, অর্থাৎ তার কোনো না কোনো একজন আয়াতুল্লাহকে সে অনুসরণ করে। তার কোনো ধরনের মাসলা মাসাইলের প্রয়োজন হলে, ধর্মীয় কোনো সমস্যা হলে সে ওই আয়াতুল্লাহর কাছ থেকে ফতোয়া নেয়, সেই ফতোয়া অনুযায়ী সে চলার চেষ্টা করে। সে যে আয়াতুল্লাহর অনুসারী নয় তার কাছ থেকে সে ফতোয়া নেয় না, সে সরাসরি ওই আয়াতুল্লাহর কাছ থেকে ফতোয়া নেয় এবং এটিকে সে অবধারিত হিসাবে মেনে নেয়। তো ইরানের সর্বোচ্চ নেতা এরকম একজন আয়াতুল্লাহ, যার অনেক অনুসারী রয়েছে। ইরানের 8 কোটি মানুষের সবাই যে ওনার অনুসারী তা নয়, কিন্তু রাজনৈতিক দিক থেকে উনি যেহেতু সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, সুপ্রিম লিডার, ওনার যে রাজনৈতিক দিক থেকে ওনার যে ফতোয়া, সেটি সবাই পালন করে, সেটি সবাই অনুসরণ করার চেষ্টা করে। তো ওনার ফতোয়াটি হচ্ছে যে পরমাণু অস্ত্র তৈরি, সংরক্ষণ এবং ব্যবহার তিনটি নিষিদ্ধ, হারাম। ওনার ফতোয়ায় হারাম শব্দটা বলা হয়েছে। এখন এই হারাম হওয়ার কারণে, উনি হারাম হওয়ার কারণ হিসেবে বলেছেন যে আমরা যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি তাহলে আমরা সুনির্দিষ্টভাবে একেবারে সুনির্দিষ্ট ঘাঁটিতে হামলা চালাতে পারি এবং সেখানে শুধুমাত্র সামরিক লোকজনের ক্ষয়ক্ষতি হবে, সামরিক স্থাপনার ক্ষতি হবে। কিন্তু পরমাণু বোমা নিক্ষেপ করলে একেবারে সাধারণ মানুষ, নারী শিশু থেকে শুরু করে কুকুর, বিড়াল, গাছপালা, পশু পাখি, কোনো কিছুই বাদ থাকবে না, সবাই নিহত হবে। তো এরকম একটি গণবিধ্বংসী অস্ত্রকে ইসলাম অনুমোদন দেয় না। আর পরমাণু অস্ত্র তৈরি, সংরক্ষণ করলে তো এটা ব্যবহারের প্রশ্নই আসবে। এই কারণে উনি বলেছেন যে এই অস্ত্র তৈরি, সংরক্ষণ, ব্যবহার নিষিদ্ধ। অর্থাৎ কেউ, ইরান যদি মনে করে যে আমি 10টা কারো কাছ থেকে 10টা পরমাণু অস্ত্র কিনে সংরক্ষণ করে রাখবো, সেটিও হারাম তার এই ফতোয়া অনুযায়ী। কাজেই যতক্ষণ পর্যন্ত এই ফতোয়া বহাল রয়েছে ততক্ষণ পর্যন্ত ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে যাবে না। হ্যাঁ, ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং 60 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়। আর 60 মাত্রায় যে সমৃদ্ধ করতে পেরেছে তার জন্য 90% সমৃদ্ধ করা কোনো ব্যাপারই নয়, সে সমৃদ্ধ করে পরমাণু বোমা তৈরি করতে পারবে। কিন্তু সক্ষমতা অর্জন করা সত্ত্বেও ইরান তৈরি করছে না। আর আমেরিকার ভয়টা সেখানে, ইসরায়েলের ভয়টা সেখানে, যে সক্ষমতা যেহেতু অর্জন করেছে, এই ফতোয়া হয়তো তারা মানবে না। আর ফতোয়া যে কি জিনিস, কেমন জিনিস, এর কতটা গুরুত্ব রয়েছে, এটা তো ওরা বোঝে না। যে কারণে ওরা ইরানের সঙ্গে আলোচনা করে যেভাবে হোক ইরানকে পরমাণু, তাদের ভাষায় পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার চেষ্টা করছে। এখন যিনি প্রশ্ন করেছেন তৈরি করেনি কিভাবে বুঝলেন, তার আরেকটি প্রশ্ন থাকতে পারে যে হয়তো কোনোদিন উনি ফতোয়া পাল্টে দিতে পারেন। হ্যাঁ, পাল্টে দিতে পারেন। যে আলেম ফতোয়া একবার দেন, তিনি গবেষণা করে তার ফতোয়া আবার পাল্টে দিতে পারেন। যতক্ষণ তিনি ফতোয়া পরিবর্তন না করছেন ততক্ষণ আমরা বলতে পারি না যে
ইরান পরমাণু বোমা আনাচ্ছে। কোনোদিন যদি এই খবর আসে যে ইরানের সুপ্রিম লিডার বলেছেন যে পরমাণু অস্ত্র তৈরি করা যাবে শুধুমাত্র আত্মরক্ষার ক্ষেত্রে, আমরা আত্মরক্ষার কাজে পরমাণু অস্ত্র তৈরি করব, কিন্তু কোনোদিন ব্যবহার করব না, তো এই ফতোয়া যদি কোনোদিন পরিবর্তিত হয়ে যায় তার 2-1 দিনের মধ্যে বা তার অব্যবহিত পরেই আপনারা শুনবেন যে ইরান পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। কিন্তু যতক্ষণ ফতোয়া আছে ততক্ষণ সত্যি সত্যি তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না, এটি ধর্মীয় বিধান, এটি ইরান করবে না। এরপরে আমাদের চ্যানেলের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে হামাসকে উস্কে দিয়ে ইরান কেন সটকে পড়লো, ইরান কেন ফিলিস্তিনের পাশে দাঁড়ালো না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হামাসের পক্ষে তো ইরান ছাড়া কেউ দাঁড়ায়নি, যতটুকু দাঁড়িয়েছে ইরানই দাঁড়িয়েছে, আমি বারবার বলছি। কিন্তু আপনি যে সেন্সে প্রশ্ন করেছেন সেই সেন্সে, অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, এই যত আরব চাকরিওয়ালাদের নাম আপনি বলতে পারবেন, তাদের কেউই উস্কে দেওয়ার আগেও ফিলিস্তিনিদের পক্ষে ছিল না, পরেও ছিল না। 1947 সাল থেকে ফিলিস্তিন জবরদখল করে একটি রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র এখানে বহাল তবিয়তে রয়েছে। তাদের সঙ্গে আরব রাষ্ট্রগুলো সম্পর্ক রাখছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করছে, কিন্তু তার বিরোধিতা করছে না, তাকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করছে না। এবং মুসলমানদের প্রথম কিবলা, যেখানে ইবাদত করা অনেক গুণ বেশি সওয়াব, মক্কা মদিনার পরেই হচ্ছে তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান মুসলমানদের জন্য, সেটি মুক্ত করার কোনো প্রেরণাও আরব দেশগুলোর মধ্যে দেখা যায় না, যেটা ইরানের আছে। ইরান ঘোষণা দিয়েছে যে আল কুদস তারা মুক্ত করবেই, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা মুক্ত করবেই ইরান। সেই ঘোষণা দিয়ে ইরান দীর্ঘমেয়াদে প্রস্তুতি নিচ্ছিল। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটাতে আসছি, সেটি হচ্ছে ইরান কিন্তু দীর্ঘমেয়াদে প্রস্তুতি নিচ্ছিল এই ফিলিস্তিন মুক্ত করার জন্যে। দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসেবে ফিলিস্তিনি যারা যুদ্ধ করে তাদেরকে সহযোগিতা করছিল, তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করছিল, অস্ত্রশস্ত্র দিচ্ছিল, প্রশিক্ষণ দিচ্ছিল, লেবাননে, ইয়েমেনে, ইরাকে যতটুকু যেভাবে সম্ভব ছিল ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এবং সিরিয়ায়, বিশেষ করে সিরিয়ার সাথে ইসরায়েলের সরাসরি বর্ডার রয়েছে, সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে সমর্থন জানিয়ে সেখানে ইরান ব্যাপকভাবে একটা প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলকে ধরার জন্য, ইসরায়েলকে আক্রমণ করার জন্য। কারণ ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে 1,500 কিলোমিটার দূরে থেকে নিক্ষেপ করতে হয়, ওইটা যতটা না কার্যকর, সিরিয়া থেকে তার চেয়ে বেশি সহজ ছিল। কিন্তু ইরানের প্ল্যান ছিল আরো দীর্ঘমেয়াদে, হয়তো কয়েক দশক ব্যাপী একটা প্ল্যান নিয়েছিল। কিন্তু ফিলিস্তিনের গাজায় যারা নিয়ন্ত্রণ করছিলেন, বিশেষ করে ইয়াহিয়া সিনওয়ার, তারা কিন্তু ইরানের এই প্রস্তুতিটা বুঝতে পারেনি। তারা হঠাৎ করে 2023 সালের 7 অক্টোবর হামলা চালিয়ে বসলো। এবং আপনাদের মনে আছে, এবং এটি এখন শতসিদ্ধ বাস্তবতা, যে তারা এই গাজা থেকে তারা যে হামলাটি শুরু করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, কাউকে জানায়নি। এমনকি যারা হামলা করেছে তারাও ওই দিন সকাল পর্যন্ত, অনেক কমান্ডার ওই দিন সকাল পর্যন্ত জানতো না যে আজকে কি হবে। মাত্র কয়েকজন শীর্ষস্থানীয় 5 থেকে 7 জন ব্যক্তি জানতো। এবং এই সংগঠনের বহির্বিশ্বে যেসব নেতা ছিলেন, যেমন কাতারে ছিলেন তাদের একজন নেতা যিনি পরবর্তীতে তেহরানে শহীদ হয়েছেন, সেই নেতাকে পর্যন্ত তারা জানায়নি, ইরানকে তো জানায়নি। অর্থাৎ মাঝ পথে গিয়ে প্রস্তুতি পূর্ণাঙ্গ হওয়ার আগেই গাজা থেকে একটা হামলা করে বসলো তারা। এবং এই হামলায় সার্বিকভাবে ইরানের যে দীর্ঘমেয়াদী প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু ভেস্তে গেল। কিন্তু ইরান দেখলো যে যুদ্ধ যখন শুরু হয়েই গেছে, তখন তো আর কিছু করার নেই। তখন ইরান মাঝপথে হলেও সাহায্য করা শুরু করলো। এখন প্রশ্ন করতে পারেন যে ইরান যে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছিল আমি কিভাবে বুঝলাম? এই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কয়েক বছর আগে এক ভাষণে বলেছিলেন, মানে উনি কোনো একটা মাহফিলে অল্প বয়সী তরুণ তরুণীদের সামনে বলছিলেন যে তোমরা বড় হয়ে
একদিন অবশ্যই ফিলিস্তিন এবং আল আকসাকে মুক্ত দেখতে পারবে। আমি তো বয়স হয়ে গেছে, আমি হয়তো আমার জীবদ্দশায় দেখে যেতে পারবো না, কিন্তু তোমরা অবশ্যই দেখবে যে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র এখান থেকে নির্মূল হয়ে গেছে এবং ফিলিস্তিন মুক্ত হচ্ছে। তো উনি অনেক বড় মাপের নেতা, উনি তো সরাসরি সব কথা ভেঙে বলবেন না। এই কথাটুকুতে কি বোঝা যায়? বোঝা যায় যে ইরান প্রস্তুতি নিচ্ছে, আরব দেশগুলো যতই ইসরায়েলকে স্বীকৃতি দিক, তার সঙ্গে সম্পর্ক তৈরি করুক, তাতে কাজ হবে না, কারণ ইরান বিভিন্ন জায়গায় তার শক্তি সঞ্চয় করছে এবং বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। কাজে এই প্রস্তুতিটাও এত দীর্ঘমেয়াদে যে আমি নির্দেশ দিয়েছি, আমার সময় শুরু হয়েছে, কিন্তু এটির বাস্তবায়ন যে আমার জীবদ্দশায় হতে হবে, আমাকে দেখে যেতে হবে, এর কোনো কারণ নেই। আমি শুরু করে দিয়ে গেলাম, আমার মৃত্যুর পরে হয়তো এটা হবে। কিন্তু গাজায় যারা প্রস্তুতি নিচ্ছিলেন তারা এই অপেক্ষাটুকু করতে পারেননি। তারা ভেবেছেন যে আমরা আমাদের জীবদ্দশায় দেখে যাব। তো জীবদ্দশায় দেখতে গিয়ে গাজা উপত্যকাকে আজকে যে পরিস্থিতির দিকে তারা ঠেলে দিয়েছেন, এটি আসলে এখন মনে হচ্ছে যে উচিত হয়নি। তারপরেও আপনারা দেখেন, হামাসকে, গাজাকে ইরান ছেড়ে দেয়নি, গাজাকে ইরান ফেলে দেয়নি। গাজার যুদ্ধের মধ্যে 2 বার ইরান হামলা চালিয়েছে এবং গত বছরের 12 দিন ব্যাপী যে যুদ্ধ হলো ইসরায়েলের সাথে ইরানের, একমাত্র কারণ কেন ইরান ফিলিস্তিনকে সহযোগিতা করে। এখনো যে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা হামলা করে, ইরানের ভিতরে বিক্ষোভ, এরকম বিক্ষোভ তো বিশ্বের বহু দেশে আছে। সৌদি আরবে তো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু ওখানে তো আমেরিকার কিছু বলার নেই। শুধুমাত্র ইরানে কেন বলে? কারণ ইরান হচ্ছে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি, এবং ইসরায়েলের অস্তিত্বের হুমকিকে তারা মেনে নিতে পারবে না। গত বছরের 12 দিনের যুদ্ধের সময় অনেকে এই প্রশ্নটিও করেন যে ইরান কেন ইসরায়েলকে বাগে পেয়েও ধ্বংস করলো না। ইরান বাগে পেয়েছিল ঠিকই, কিন্তু ইরানের একটা পরীক্ষার প্রয়োজন ছিল। ইরানের যে সমরাস্ত্র, যেসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ওই সময়, এই ড্রোনগুলো তো, এই ক্ষেপণাস্ত্রগুলো তো ইরান নিজে তৈরি করেছে, নিজের দেশের মধ্যে পরীক্ষা চালিয়েছে। কিন্তু এটি ইসরায়েল পর্যন্ত যাবে কিনা, ইসরায়েল পর্যন্ত যাওয়ার পথে আমেরিকা এবং অন্যান্য দেশের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে ইরাকে, সিরিয়ায়, জর্দানে, সেগুলো ভেদ করতে পারবে কিনা, সেগুলো ভেদ করার পরে ইসরায়েলের যে 3-4 স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো ভেদ করে ইসরায়েলে সেই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানতে পারবে কিনা, এগুলি ছিল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর ইরান পেয়ে গেছে। তো ইরান বুঝে গেছে যে তার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যে সে ইরানের ভেতরে চালিয়েছিল, সেই ক্ষেপণাস্ত্র আসলেই কার্যকর। এখন আমেরিকা এসেছে মধ্যস্থতা করতে, এবং ইরানের হয়তো সেরকম প্রস্তুতি ছিল না। আসলেই তো ইরান এটার প্রস্তুতি ছিল না। ইরান আক্রান্ত হয়েছে হঠাৎ করে আলোচনার মাঝখানে, তারপরে সে জবাব দিয়েছে। সে দেখেছে সে আত্মরক্ষা করতে পেরেছে, এবং আমেরিকা, ইসরায়েল আত্মসমর্পণ করেছে বা যুদ্ধবিরতির চেষ্টা করেছে, ইরান সেই কথা সেই মুহূর্তে শুনেছে। তাহলে ইরান বুঝে নিয়েছে যে সে যদি এই ক্ষেপণাস্ত্রগুলোকে আরো শক্তিশালী করে, তাহলে সে যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় যে আমি এখন ইসরায়েলকে ধ্বংস করার জন্য হামলা চালাবো, সেটিতে ইরান সফল হবে। এবং এই জায়গাতেই আমেরিকা এবং ইসরায়েল প্রমাদ গুনেছে, তারা ইরানকে যে কোনোভাবেই চেপে ধরে ইরানকে ধ্বংস করতে চায়, এবং সেই জন্যই এই যে এই সাম্প্রতিক যুদ্ধের আয়োজন। কিন্তু সেই যুদ্ধের আয়োজন করতে এসে দেখছে যে না, সরাসরি হামলা চালিয়ে ইরানকে কাবু করা যাবে না। এই জন্য একবার আলোচনার কথা বলে, একবার হামলার হুমকি দিয়ে পিছিয়ে যায়। এবং মধ্যপ্রাচ্যের বিষয়ক আমেরিকার যেসব বিশ্লেষক রয়েছে, তারা এখনো পই করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে নিষেধ করছে যে তুমি হামলা চালিও না, ইরানে হামলা এখন চালানো ঠিক হবে না, আমাদের আরো বহু বহু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলোর দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যারা ভিডিও যাদের ভালো লাগে তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দেখেন যে 5 থেকে 7,000, 8,000, 10,000 ভিউ হয় আমার ভিডিওগুলোতে। এত কম ভিউতে চলতে থাকলে আসলে ভিডিও কন্টিনিউ করা যাবে না, ভিডিওর ভিউ আরো বাড়তে হবে। তো আপনারা যারা পছন্দ করেন ভিডিওগুলো, প্রত্যেকে লাইক না দিয়ে যাবেন না, কারণ আপনি লাইক দিলে ভিডিওর বেশি বেশি দর্শকের সামনে যাবে, আরো বেশি মানুষ দেখতে উৎসাহিত হবে। আর যাদের ভিডিও ভালো লাগবে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।